ইউটিউবে সবচেয়ে কম যে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো ম্যালওয়্যার অ্যান্ড রেড টিম অ্যাসেসমেন্ট নিয়ে বলতে গেলে খুব কম ভিডিও পাবেন আপনি। দু একটা হয়তো বা ইউটিউবে কোনো একটা চ্যানেলে পাবেন যেগুলো ইংলিশ, বাট বাংলাতে রেড টিম অ্যাসেসমেন্ট নিয়ে খুব কম কথাবার্তা হয়। ইভেন অনেকে রেড টিম এবং পেন টেস্টিং এ সেফ মনে করেন। তো আজকের ক্লাসে মেইনলি আমরা জানবো নতুন একটা টেকনিক যেটা 2024 সালে ব্ল্যাক হ্যাকাররা ফলো করছে কোম্পানিগুলোকে হ্যাক করার জন্য, কিংবা রেড টিম অ্যাসেসমেন্ট করার টাইমে বা রেড টিম এঙ্গেজমেন্ট করার টাইমে আমরা আসলে কিভাবে এটা করে থাকি রিয়েল ওয়ার্ল্ডে, সেটা আমরা আজকে জানবো। তো টেকনিকটা একেবারে নিউ হবে অ্যান্ড ম্যালওয়্যার নিয়ে খুব ডিটেলস একটা বিষয় আপনি জানতে পারবেন, যেটা হয়তো বা ট্রেডিশনাল ম্যালওয়্যার ক্যাম্পেইন থেকে আলাদা। ঠিক আছে, আমরা হয়তো ফেসবুক ক্যাম্পেইন শুনছি কিংবা অন্যান্য আরো ক্যাম্পেইন শুনছি, বাট ম্যালওয়্যার ক্যাম্পেইন রেস্টিভ অ্যাসেসমেন্টের একটা পার্ট। এটা নিয়ে ডিটেলস আজকে আমরা জানবো, নতুন একটা টেকনিক সম্পর্কে জানার ট্রাই করবো। তো শুরু করা যাক আজকে ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমরাতের কাছে আপনার সাথে একটা সিনারিও চিন্তা করেন যেখানে আপনি একজন ডেভেলপার অ্যান্ড আপনি অলরেডি স্কিল ডেভেলপমেন্ট করছেন অ্যান্ড ডেভেলপ করতে করতে হয়তো বা আপনি নির্দিষ্ট একটা পর্যায়ে গেছেন আর এখন আপনাকে স্কিল বলা। এই পর্যায়ে এসে আপনি কি করেন, আপনি হলো বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেন অ্যান্ড অ্যাপ্লাই করার পরে দেখা যায় যে কোনো কোনো কোম্পানি হয়তো বা আপনার সিভির উপরে ডিপেন্ড করে, রেজুমের উপরে আরো অ্যানালাইসিস করে হয়তো বা আপনাকে জবের জন্য ইন্টারভিউতে রাখতো। একই রকম চিন্তা করেন, মনে করেন যে আপনি যেখানে মেইলটা পাঠাচ্ছেন সেখান থেকে আপনাকে বলা হলো যে ঠিক আছে আমরা আপনাকে নিব অ্যাজ এ ডেভেলপার, বাট আমরা আপনাকে একটা টাস্ক দিচ্ছি, একটা এক্সারসাইজ দিচ্ছি যেটা আপনাকে ফুলফিল করতে হবে। যেখানে একটা আইএসও ফাইল আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা আইএসও ফাইল। তো টাস্ক খুবই সহজ, আপনি এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এর ভিতরে প্রবলেমটা আছে এটা সলভ করে আমাদেরকে জমা দিবেন। খুব সহজ একটা টাস্ক। এটা হতে পারে যে ডেভেলপারদেরকে পরীক্ষা করার জন্য কিংবা আপনার কতটুকু নলেজ আছে এটা জানার জন্য, অ্যাসেসমেন্ট করার জন্য এটা আপনাকে দিতে পারে একটা কোম্পানি। এখন এইটার ভিতরে কি কি থাকতে পারে চিন্তা করেন যে আপনাকে একটা আইএস ফাইল দেওয়া হলো, আপনাকে একটা টাস্ক দেওয়া হলো, আপনি এটা সলভ করতে গেলেন আর আপনার কম্পিউটার হ্যাক হয়ে গেল, আপনি জানতেও পারলেন না। এন্ড আপনি বিগত আগে যে ক্লায়েন্ট গুলোর সাথে কাজ করছেন কিংবা হতে পারে যে আপনার ইনফরমেশন যেগুলো কম্পিউটারের ব্রাউজারে সেট আপ করা আছে কিংবা অটোমেটিক দেওয়া আছে, কুকিগুলো স্টিল হয়ে যেতে পারে, আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড এখান থেকে হ্যাক হয়ে যেতে পারে। তো এইটা সম্পর্কে আজকে আমরা জানার ট্রাই করবো। ঠিক আছে, এইটা আসলে কিভাবে করে কিংবা 2025 সালে আসলে হ্যাকাররা কিভাবে হ্যাক করছে এটা সম্পর্কে আমরা। তো যে টেকনিকটার কথা বলবো সেই টেকনিকটার নাম হলো ফেক হায়ারিং ফর ডেভেলপার। নামটার সাথে এই টেকনিকটা একেবারেই হুবহু ম্যাচ করে। তার মানে হলো যে আপনাকে হায়ার করার জন্য একটা পোস্ট দেওয়া হবে কিংবা আপনি হায়ারের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি আপনাকে টাস্ক দেওয়া হবে আর আপনি হ্যাক হয়ে যাবেন। বিগত কয়েকটা স্লাইডে আমি যেগুলো বললাম আর কি, এটা আরো ভালো নাম আছে, ফেক হায়ারিং চ্যালেঞ্জ ফর ডেভেলপার স্টিলিং সেন্সিটিভ ডেটা। ঠিক আছে, এটা ফুল আপনার এটার নাম। আচ্ছা, এন্ড অবশ্যই এটা একটা ম্যালওয়্যার ক্যাম্পেইনের অংশ রেড টিম অ্যাসেসমেন্টের ভিতরে। দেখেন, রেড টিম এঙ্গেজমেন্টের টাইমে রিয়েল ওয়ার্ল্ডে আমরা যে কাজটা করি, আমরা হলো অ্যাডভান্স লেভেলের সিমুলেট করার ট্রাই করি অ্যাটাকগুলোকে। আমাদের মেইন গোলই থাকে এটা যে আমরা অ্যাডভান্স লেভেলের যারা অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট বা যারা এপিটি আছে, আহ, বলতে গেলে আপনারা নর্মাল ভাষায় বুঝবেন, যারা ব্ল্যাক হ্যাকার আছে তাদের বিভিন্ন টেকনিক আছে, তারা বিভিন্ন স্টাইলে হ্যাক করে। তো সেগুলোকে আমরা কি বলছি, অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট। অ্যান্ড সেগুলোকে আমরা রেপ্লিকেট করি বা আমরা একই রকম টেকনিকটা ফলো করে কোম্পানিগুলোকে অ্যাসেস করার ট্রাই করি। অ্যান্ড এটার আমরা নাম কি দিচ্ছি, রেড টিম এঙ্গেজমেন্ট বা রেড টিম অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো এইটা করার জন্য নতুন যে টেকনিকটা আসছে এটা এখন আমাদের ফলো করতে হবে। এন্ড ওর ভিতরে আরো গুরুত্বপূর্ণ অংশ যেটাকে বলা হচ্ছে ম্যালওয়্যার এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তো ম্যালওয়্যার এঙ্গেজমেন্টটার একটা পার্ট হলো এটা, এই যে এটা একটু আগে আমরা বললাম, এই যে ফেক হায়ারিং ফর ডেভেলপার। ঠিক আছে, ওকে। এর ভিতরে টোটাল 4টা স্টেপ আছে, 4টা স্টেপে এই ম্যালওয়্যারটা কাজ করবে। প্রথম হলো ডেলিভারি এন্ড এক্সিকিউশন স্টেপ, দ্বিতীয় নাম্বার হলো পারসিস্টেন্ট এন্ড ইভেশন, 3 নাম্বার ডাটা এক্সফিল্টারেশন এন্ড ইম্প্যাক্ট, এন্ড চতুর্থ এন্ড লাস্ট হলো সি2 কমিউনিকেশন এন্ড পোস্ট এক্সপ্লয়টেশন। টোটালি ম্যালওয়্যার গুলো যেভাবে আমরা রেড টিম এঙ্গেজমেন্টের ভিতরে ইউজ করি এইভাবে এটা কাজ করে। বাট অবশ্যই আপনারা যারা এখানে নিউ আছেন আপনার মনে হতে পারে যে হয়তো বা হিমেল ভাই একজন ব্ল্যাক হ্যাকার, বাট বিষয়টা এমন না। এটা আমরা যখন রেড টিম এঙ্গেজমেন্ট করি আমাদেরকে ব্ল্যাক হ্যাটদের মতো করে টেস্ট করতে হয়, বাট একেবারে এটা ভিন্ন। ঠিক আছে, এটা একই রকম না, এটা ডিফারেন্ট। ঠিক আছে, এটা আমরা প্রপার অথরাইজেশন নিয়ে তারপরে আমরা এটা করা ট্রাই করি, এন্ড ট্রেডিশনাল পেন টেস্টিং থেকে এটা পরিপূর্ণ আলাদা। আচ্ছা, এখন আমরা এই যেটা নিয়ে কথা বলবো এটা আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বেসড ম্যালওয়্যার ক্যাম্পেইন। এন্ড এর ভিতরে যে কাজটা হবে এর ভিতরে আসলে ফিজ বাজ নামে একটা রিক্রুটমেন্ট টাস্ক দেওয়া হবে। ওই টাস্কের ভিতরে একটা আইএসও ফাইল থাকবে এন্ড আইএসও ফাইলের ভিতরে একটা ম্যালওয়্যার থাকবে যার নাম হলো ফগডোর। ওকে, মানে এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা বিস্তারিত এখন জানা শুরু করছি। ইন্ট্রো দিতে দিতে আমাদের প্রায় 4-5 মিনিট পার হয়েছে, এখন ভালোভাবে বুঝুন। এখানে ফুল প্রসেসটা বলা আছে যে এই ম্যালওয়্যারটা আসলে কিভাবে কাজ করে। এখানে বলা আছে, আপনি যদি খেয়াল করেন, যদিও এখন এটা বুঝতে পারবেন না, এই এই ফুল স্টেপটা আমরা পরবর্তীতে আসি।
মনে করেন আমাদের আইএসও ফাইল হলো এটা, ঠিক আছে? এটা পোল্যান্ডের ভাষা, পোল্যান্ডের কোনো একটা ভাষা। তো সেক্ষেত্রে এই ম্যালওয়্যারটা এক্সিকিউট করা হচ্ছে মোস্টলি পোল্যান্ড এরিয়ায়। এটা যারা করছে তারা আসলে ব্ল্যাক হ্যাট হ্যাকার, এন্ড তাদের মেইন ইন্টেনশনটা কি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তারা মেইনলি কাজ করছে ডেভেলপারদের হ্যাক করার জন্য, ঠিক আছে? যারা ওয়েব ডেভেলপার আছে এই সকল মানুষকে। ওকে, এই প্রসেসটা বোঝার আগে আমাদের প্রত্যেকটা বিষয় জানতে হবে, বিভিন্ন স্টেপে এটা ভাগ করে আমরা এটা বোঝার ট্রাই করবো। ওকে, এন্ড এই অ্যাটাকটা যদি আমরা কোনো একটা চেইন ফলো করি তাহলে এটাকে বলতে হবে মাল্টি স্টেজ ইনফেকশন চেইন, ঠিক আছে? এগুলো সবই অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। তো সেক্ষেত্রে আপনি নর্মালি বোঝার ট্রাই করেন, ক্লাস লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আসলে এঙ্গেজমেন্ট আসলে কিভাবে করা হচ্ছে। ওকে, প্রথম স্টেপ হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা থ্রো গিটহাব। গিটহাবের মাধ্যমে আসলে প্রথম স্টেপটা আছে। এই যে বললাম যে ফিজবাজ নামে একটা গিটহাব রিপোজিটরি আছে, এর ভিতরে একটা রিপোজিটরি বা একজন ইউজার আছে যার নাম হলো টেকজা জেএস, ঠিক আছে? আমি এটা খুঁজে বের করি, তারপর আমি আপনাকে বলছি। সম্ভবত আমাদের এটা খুঁজে বের করতে হবে ফিজবাজ, এন্ড এখানে আছে হলো ইউজার নেম। সম্ভবত আমাদের গিটহাব রিপোজিটরির নাম আছে এটা, ঠিক আছে? আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, আমি এটা ওপেন করি, খেয়াল করি গিটহাব রিপোজিটরি। জব রিক্রুটমেন্ট সিস্টেম ইউজিং React.js। ওকে ওকে, আমরা ওইটা পেস্ট করে দিই। হুম, এখানে কয়েকটা আসছে, যদিও আমাদের দেখতে হবে যে কোনটা আসল ইউজার। এখানে একটাও মনে হয় আসল ইউজার নাই, কিংবা হতে পারে যে রিপোজিটরিটা এখান থেকে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো ফিজবাজ এটা না, আমাদের মেইন ইউজারের নেম থাকবে এটা। তো এটা সেই সেটা এমন না। ওকে, সম্ভবত ওইটা সে ডিলিট করে দিয়েছে, বাট এই রিপোজিটরি যেটার নাম ছিল রিক্রোটেক্সা জেএস, ঠিক আছে? এই রিপোজিটরি থেকে মেইনলি করা হচ্ছিল একটা, কিংবা এখান থেকে রিক্রুটাররা ট্রাই করছিল। ওকে, এখন এটা যে লেটেস্ট আছে সেটা আমার কাছে আছে, সেটা আমি পেয়ে গেছি। এখন তারা একটু স্টেপটা চেঞ্জ করছে, মানে অন্য ওয়েতে তারা অ্যাটাক করার ট্রাই করছে, ওইটা আমরা এখন দেখছি, ঠিক আছে? তো ওইটা আমরা পরে জানি, আগে ভালোভাবে বলতে গিটহাব রিপোজিটরি ছিল একটা, এন্ড ওইটার মাধ্যমে আসলে অ্যাটাক করার ট্রাই করা হচ্ছে ফিজবাজ নামে একজন একটা রিপোজিটরি, এন্ড ওর ভিতরে রিক্রুটমেন্ট জেএস নামে একটা কি আছে, একটা ফাইল আছে। ওইটা আসলে আমাদের ডাউনলোড করতে বলছিল, ঠিক আছে? এন্ড ওর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কন্টেইন ওই রিপোজিটরির ভিতরে ছিল, যেটা হলো জেডাইনি, যাক আমি এটা বানান করতে পারছি না, উচ্চারণ করতে পারছি না। এটার মেইন টাস্ক হলো রিক্রুটমেন্ট টাস্ক, এবং এর ভিতরে একটা আইএসও ফাইল থাকে। এই আইএসও ফাইল একটা ফাইল কন্টেন্ট করে, যেটা হলো জাভাস্ক্রিপ্ট ফাইল fizbuzz.js, ঠিক আছে? রিয়েল ওয়ার্ল্ড কোডিং প্রবলেম দেখলে মনে হবে যে এটা আসলে একটা কোডিং প্রবলেম। ইভেন আমি ক্লাসের লাস্টে একেবারে এটা মেইন যেখান থেকে আমি এটা আপনাকে দিচ্ছি ওইটা আপনি জানতে পারবেন। এটা মেইন যে রিপোজিটরি এটা আমি দিয়ে দেবো, কিংবা যেখানে এটা ফুল আরো ডিটেলস স্ক্রিনশট দেওয়া আছে এটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? এখন ইউটিউবের ভিতরে সবগুলো দেখানো পসিবল হবে না, আমি যতটুকু বলছি ততটুকু বোঝার ট্রাই করেন। আচ্ছা, আর এখানে আরেকটা ম্যালিসিয়াস শর্টকাট ফাইল আছে যেটার নাম হলো redmi.link। এইটা আসলে ইনফেকশনকে ট্রিগার করে। তার মানে হলো আপনি যখন এটা এটা যখন আপনি ওপেন করবেন তখন আসলে এক্সিকিউট হয়ে যাবে, এন্ড এক্সিকিউট হওয়ার পরে এটা আসলে অন্য একটা সার্ভারের সাথে কানেকশন মেক করার কথা ছিল, বাট এটা এইভাবে করে না, এটা একটু অন্যভাবে করে। এটা আমরা জানার ট্রাই করবো। তো দেখেন, এই হলো আমাদের আইএসও ফাইল, যার ভিতরে দুইটা ফাইল আছে। একটা হলো redmi.link আর একটা হলো fizbuzz.js। ওকে, ২ নাম্বার স্টেপ এটা মনে করেন আপনি ডাউনলোড করতে পারেন। দ্বিতীয় নাম্বার স্টেপ হলো ইনিশিয়াল এক্সিকিউশন। এটা হলো পাওয়ারশেল বেজ একটা ইনফেকশন এখানে করানো হবে। তো এর ভিতরে কি কি হবে, এর ভিতরে হলো যখনই আপনি ক্লিক করবেন রিডমি বোঝার জন্য যে চ্যালেঞ্জটা কি ধরনের। আমরা কিন্তু যখন গিটহাব রিপোজিটরি ইউজ করি আমরা কি করি, আমরা কোনো একটা ক্লোন করি, মনে করেন নতুন টুল। তো আমরা যারা নর্মালি কালি ইউজ করি কিংবা অন্যান্য রিপোজিটরি, ক্লোন করার পরে আমরা কি করি, ওপেন করে এটা পড়ার ট্রাই করি যে আসলে রিডমির ভিতরে কি লেখা আছে। তো রিডমি যখন আপনি ক্লিক করবেন তখন কি হবে, একটা পাওয়ারশেল একটা স্ক্রিপ্ট এক্সিকিউট হয়ে যাবে ভায়া, মানে কি থ্রো mista.exe। তো redmi.link এর ভিতরে আর একটা স্ক্রিপ্ট রাখা আছে, কিংবা একটা স্ক্রিপ্ট বেসড একটা পাওয়ারশেল স্ক্রিপ্ট এক্সিকিউট করার জন্য একটা exe ফাইল রাখা আছে যার নাম হলো mista.exe, ঠিক আছে? তো এই ফাইল যখন আপনি এক্সিকিউট করবেন, যখন ক্লিক করবেন redmi.link এ, তখন এটা এক্সিকিউট হয়ে যাবে, এন্ড এইটা আসলে ইনস্টল করবে ব্যাকডোরটা, ঠিক আছে? যেটার নাম হলো ফগডোর।
এবং এটা কি করবে, এটা হলো আপনার ব্রাউজারে কুকি স্টিল করবে, আপনার সেভ ক্রেডেনশিয়াল যেগুলো আছে সেগুলো চুরি করবে, তাছাড়া আপনার যে অ্যাপ্লিকেশনগুলো এখানে ইনস্টল অবস্থা আছে ওগুলো এখান থেকে চুরি করে নেবে, ঠিক আছে। এবং 2 মিনিট অন্তর অন্তর সে একটা স্কেডিউল বা একটা টাস্ক স্কেডিউল করে দেবে, যেন আপনি কোনোভাবে এটা রিমুভ না করতে পারেন, যেন বারবার এটা এক্সিকিউট হতে থাকে। আর আমাদের যে হ্যাকার কিংবা যে রেড টিমার সে যেন এটা বুঝতে পারে যে আপনার ডিভাইসে কখন কি হচ্ছে, ঠিক আছে। এটা হলো পারসিস্টেন্সি বজায় রাখার জন্য। এবং লাস্ট অফ অল সে হলো বিগত যে টাস্কগুলো করবে সেগুলো ক্লিন করে থাকবে। মানে এটা একটু অন্য ধরনের ম্যালওয়্যার। প্রথমে মনে করেন যে এটা এক্সিকিউট হবে, দেন এটা স্টিল করবে ইনফরমেশন গুলো। আরো ডিটেলস আমরা একটু পরে জানবো। যেমন ওয়াইফাই পাসওয়ার্ড গুলো সে টেক্সট ফাইল হিসেবে সেভ করবে, অন্যগুলো যেভাবে সেভ করা দরকার হয় জেএস ফাইল আরো ক্রেডেনশিয়াল সেভ করবে, করার পরে ওইটা রাখবে। এন্ড নিজেকে লুকানোর জন্য সে হলো পারসিস্টেন্সি বজায় রাখার জন্য কি করবে, সে হলো টাস্ক স্কেডিউল করবে 2 মিনিট অন্তর অন্তর। মানে তার যে স্ক্রিপ্টটা ওই যে মিস্টা ডট ইএক্স এটা রান করবে 2 মিনিট অন্তর অন্তর। তো সেক্ষেত্রে এটা আপনি খুঁজে বের করতে পারবেন না সহজে। আবার পিছনের যে লগ ফাইলগুলো আছে এটা কিন্তু আপনি ইজিলি ডিলিট করে দেবে, ঠিক আছে। তো আপনি বুঝতে পারবেন না। 3 নম্বর স্টেপ এই ম্যালওয়্যারটা কাজ করছে বা এই ক্যাম্পেইনের ভিতরে, যেটা হলো স্টেলথি কমিউনিকেশন। এটা করা হচ্ছে কিভাবে, ইউজিং সোশ্যাল মিডিয়া ইনস্টেড অফ সি2 সার্ভার। সি2 সার্ভার আপনারা যারা ম্যালওয়্যার নিয়ে ঘাটাঘাটি করেন হয়তোবা জানেন সি2 সার্ভার কি, বাট যদি না জানেন এটা হলো কমান্ড এন্ড কন্ট্রোল সার্ভার, যার মাধ্যমে কোনো একটা ম্যালওয়্যারকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। কিংবা ইনিশিয়াল অ্যাক্সেস পাওয়ার পরে কোনো একটা সিস্টেমে এটা হলো ওই যে সি2 সার্ভার যেটা আমি কথা বলছি ওর সাথে কমিউনিকেশন করে, এন্ড নেক্সট স্টেপ কি হবে কিংবা এটা কিভাবে পরিচালনা করবে হ্যাকার সে এটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এখন এই স্টেলথি কমিউনিকেশন যেটা হয় এটা আসলে হয় সোশ্যাল মিডিয়ার থ্রুতে, মানে সি2 সার্ভার হিসেবে ব্যবহার করে না, সেগুলো মানে যেটা আসলে কাজ করে। সি2 সার্ভার মানে তো বুঝতে পারছেন না, সি2 সার্ভার মানে হলো কি, আপনার কাছে আপনি ধরেন যে একজন এজেন্টকে পাঠালেন, সে কি করবে আপনি পরে কল দিয়ে জানাই দিচ্ছে। তো একইভাবে ম্যালওয়্যারটা আসলে কি করবে, এটা হলো আমাদের সি2 সার্ভার ঠিক করবে না, এই কাজটা করবে কি সোশ্যাল মিডিয়া। যদিও এইটা খুব মানে 2025 সালে একেবারে আধুনিক একটা স্টাইল, মডার্ন স্টাইল, যেটা এইভাবে ম্যালওয়্যার গুলো কাজ করতো না, আগে কাজ করতো থ্রু কি সি2 সার্ভার। বাট এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আসলে ওই ইনস্ট্রাকশন গুলো নেওয়ার ট্রাই করছে, যে পরবর্তীতে মানে আপনার এক্সিকিউশন হওয়ার পরে পরবর্তী স্টেপ কিভাবে কি কাজ করতে হবে এটা সে হলো সোশ্যাল মিডিয়া থ্রুতে নিচ্ছে। এখন এটার জন্য স্পেশাল একটা সোশ্যাল মিডিয়া আছে, যেটাকে কি বলা হয় বলুন তো, যেটার নাম আছে, যেটার নাম এখন আমি বলবো না, আপনি প্রথমে বোঝার ট্রাই করেন। আমি যতগুলো বিষয় বলছি এগুলো এখানে লেখা আছে, এটা আমি না বললাম। একটা বিষয় বলা হয়নি, সোশ্যাল মিডিয়ার নাম কি, সোশ্যাল মিডিয়ার নাম হলো bark.lgbt, ঠিক আছে। bark.lgbt একটা প্ল্যাটফর্ম কিংবা একটা সোশ্যাল মিডিয়া, যার মাধ্যমে আপনি একইভাবে আপনি কাজগুলো করতে পারেন ফেসবুকের মতো একই, বাট এইটার ভিতরে এপিআই কল করা যায়। মানে নর্মালি যদি আপনি একটা কানেকশন মেক করেন, ঠিক আছে, আপনার যারা ম্যালওয়্যার নিয়ে আপনার ধারণা নেই, আপনারা বুঝতে পারবেন না, বাট আমি একটু বুঝাই। মনে করেন নর্মাল যে কাজটা হতো, ম্যালওয়্যারটা এক্সিকিউট হয়ে যেত, হওয়ার পরে ওইটা একটা সার্ভারের সাথে কমিউনিকেশন করতো, ঠিক আছে। ধরেন এটা একটা ম্যালওয়্যার, এই যে এখানে হাত পা দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা কমিউনিকেট করতো একটা সার্ভারের সাথে। বাট এখন কি হয়েছে, এই সার্ভারটা আমরা ইউজ করছি না, ঠিক আছে। আমরা এই সার্ভারে যখন কমিউনিকেশন করা হতো আগে, তখন যারা সক অ্যানালিস্ট আছে কিংবা যারা ফরেনসিক আছে তারা এটা বুঝতে পারতো, ঠিক আছে। তারা ইজিলি এটা ডিটেক্ট করতে পারতো যে এটা কোন জায়গায় কমিউনিকেশন করছে, তারা ইজিলি চাইলে এটাকে অফ করে দিতে পারতো। বাট এই ম্যালওয়্যারটা একটু বুদ্ধিমান, সে কি করতে পারে, সে হলো আসলে সরাসরি এখানে যাবে না, মানে কানেকশনটা রিভার্সাল করার ট্রাই করবে না। সে যে কাজটা করবে সে হলো এপিআই কল করবে, ঠিক আছে। এপিআই কল করলে কি হবে, আমাদের সিস্টেম মনে করবে, আমাদের যে ফায়ারওয়াল যা কিছু আছে আইডিএস আইপি, সেটা মনে করবে যে আসলে এইটা বাইরে যে কানেকশন আছে এটা আসলে একটা এপিআই কল। এন্ড এপিআই কল কখনো ম্যালিসিয়াস হয় না, ঠিক আছে। এটা হতে পারে, ওই যে আমি বলছিলাম গত ভিডিওতে, যে এপিআই মানে কি, আপনি ওই যে এপিআই বলতে কি বোঝায় বলেন তো, ওই যে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, এগুলো যে করে না, এগুলোকে এপিআই বলা হয়। তো এপিআই কল করবে আমাদের ম্যালওয়্যারটা ওই bark.lgbt যে ওয়েবসাইট আছে কিংবা সোশ্যাল মিডিয়া আছে এইটার সাথে, ঠিক আছে। তো এটা করলে যেটা হবে, সে হলো ইজিলি আমাদের যে নর্মাল যে ডেড ড্রপ রিজলভ বা ডিডিআর যেটাকে বলা হয় এটাকে বাইপাস করতে পারবে। এবং এই যে ইনস্ট্রাকশন যেটা হলো আগে সি2 সার্ভার থেকে করা হতো বা দেওয়া হতো, এটা এখন দেওয়া হয় কিভাবে, ওই যে এলজিবিটি মানে bark.lgbt যেটা আছে এইটার ভিতরে নোট সেকশন থাকে, মানে আমাদের যেমন ডেমো থাকে না, মানে বায়ো থাকে, বায়ো কোন একটা সোশ্যাল মিডিয়ার, একইভাবে এখানে নোট থাকে। তো এই নোটের ভিতর থেকে এটা আসলে এপিআই করার মাধ্যমে পরবর্তী স্টেপে কি কাজ করতে হবে এটা এই জেনে যায়। অনেকগুলো কথা বললাম, বুঝতে পারছি কিনা আমি জানি না, বাট আমি ট্রাই করছি। এন্ড ওইটা করার পরে যেটা হবে, ইজিলি আমরা কি করতে পারছি, আমরা হলো আমাদের যতগুলো আমাদের গুগল বলেন ক্রোম বলেন যেখানে আমাদের ইম্পর্টেন্ট কুকি গুলো থাকে সেগুলো এখান থেকে স্ট্রিপ করা পসিবল হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে আরো কিছু রেসপন্স এখানে দেখানো হয়েছে।
অ্যান্ড এখানে ভিকটিমের যে ডিভাইস তার ভিতরে আসলে কিভাবে কাজ করবে স্ক্রিপ্টটা, ঠিক আছে, এটা এখানে বলা আছে এবং কোন কোন বিষয়গুলো এখানে আছে, যেমন মনে করেন যে আপনার কম্পিউটারের ভিতরে ডেস্কটপ .txt থাকতে পারে, ভিডিওস থাকতে পারে। এই যে ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি বলেন তো, এগুলো কিন্তু নর্মাল ফাইল না, এগুলো হলো আপনার এই সিস্টেম সম্পর্কে যতগুলো ইনফরমেশন সে পেয়েছে ওগুলো এখান থেকে নিয়েছে। কুকিজ ডট স্যাটেলাইট, এখানে আছে লগইনস ডট জেসন। তো এই ফাইলগুলোর ভিতরে কিন্তু আপনার সেশন থাকে, মানে কুকিজ গুলো থাকে, ঠিক আছে। তো এগুলো সে ইজিলি চুরি করে টেক্সট ফাইল কিংবা জেসন ফাইলে রূপান্তর করবে এন্ড এইভাবে রেখে দিবে। নেক্সট স্টেপ কি, এই হলো আমাদের সোশ্যাল মিডিয়া bark.lgbt। যদি না দেখে থাকেন তাহলে আমি একটু দেখাই দেই, সম্ভবত এটা, হ্যাঁ এটাই, ঠিক আছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে ওই মেলাটা কাজ করে bark.lgbt। এখানে নোট সেকশন থেকে আসলে পরবর্তী স্টেপটা নেয়। আমি এখানে প্রোফাইল মেক করলাম না, কারণ এখন আমাদের এটা দরকার নেই। কোথায় ছিলাম, এখানে খেয়াল কর। ওকে, ফোর্থ স্টেপ মেলার ক্যাম্পেইনের এক্সফিল্ট্রেশন, স্টেজিং অ্যান্ড সেন্ডিং স্টোলেন ডেটা। এই যে আগে যে ডেটাগুলো এখানে কালেক্ট হলো না, এই যে এগুলো কালেক্ট হচ্ছে না, এগুলো এগুলো তো চুরি করা ডেটা, মানে আপনার সিস্টেম সম্পর্কে ওয়াইফাই এর পাসওয়ার্ড, ভিডিওস, টেক্সট, যেগুলো আসলে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, মোস্টলি এখানে এটা চুরি করা হয়েছে ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য। এটা পোল্যান্ড হচ্ছে মেইনলি, তো সেক্ষেত্রে এইটা অ্যান্ড এখানে জেসন ফাইল যেগুলো আছে সেগুলো চুরি করা হয়েছে, কুকিজ গুলো আর কি। এইগুলো এখন আসলে এক্সফিল্ট্রেট করতে হবে বা এগুলোকে আসলে কি করতে হবে, স্টোলেন ডেটাগুলোকে সেন্ড করতে হবে হ্যাকারের কাছে। এখন এইটা কিভাবে সে করে, দেখেন একটা ওয়েবসাইট আছে যেটা হলো লেজিটিমেট একটা ওয়েবসাইট। প্রথম কাজ হলো ম্যালওয়্যারের যে ওই ডাটাগুলো স্টোর করার পরে ওগুলো কম্প্রেস করতে হবে ইনটু জিপ ফাইল। জিপ ফাইল কম্প্রেস করে দেবে, ওই যে আমরা দেখি না 7jet বা 7zip, তারপর হলো আপনার আরো কিছু উইন্ডার আছে, এগুলোর মাধ্যমে সেগুলো জিপ করবে, ঠিক আছে। জিপ করার পরে সেগুলো আপলোড করে দেবে কোথায়, একটা টেম্পোরারি ফাইল শেয়ারিং সার্ভিস, যেমন filesbin.net। এই filesbin.net এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি ফাইলগুলো ট্রান্সফার করতে পারেন। এই যে খুব সিম্পল একটা ওয়েবসাইট এন্ড লেজিটিমেট ওয়েবসাইট, আপনি চাইলে ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন, এখান থেকে সিলেক্ট ফাইল করে আপনি অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। তো এইটা এইভাবে কাজ করছে, কই জানি, বুঝছেন। তো ফাইলস বিনের মাধ্যমে সে তার এই যে জিপ ফাইলটা পাঠিয়ে দেবে, অ্যাটাকার রিট্রাইভ সেগুলো, অ্যাটাকার সেগুলো নিবে এন্ড কি করবে, সে হলো একটা সিস্টেম ব্যবহার করছে যেটার নাম হলো জিইউআইডি বেসড ইউআরএল লিঙ্ক। তার মানে হলো এর মাধ্যমে আপনি ডাটাটা আসলেও হ্যাকার পাইছে কিনা, কিংবা হলো আপনার ম্যালওয়্যার বুঝবে কিভাবে যে আপনি আদেও এটা এক্সফিল্ট্রেট করতে পারছেন কিনা, এটার জন্য সে হলো webhookbean.net এই ওয়েবসাইটটা ব্যবহার করে। আমি এটা এখানে বের করে রাখছি। তো এটার মাধ্যমে সে কি করতে পারে, সে বুঝতে পারে যে ডাটা এক্সফিল্ট্রেশন সাকসেসফুল হয়েছে কিনা। ওকে, এটা তো আমি এগুলো এখন প্র্যাকটিক্যাল দেখাতে পারবো না, কারণ এটা ইউটিউব, এখানে দেখালে প্রবলেম হবে, ঠিক আছে। ওকে, আমি জাস্ট স্টেপ গুলো বলছি যে কিভাবে আসলে এক্সিকিউট করছে কিংবা এগুলো থেকে আমরা কিভাবে সেফ থাকতে পারি। এটা এক্সফিল্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এখন কখনোই কোনো রেড টিমার বা কখনোই কোনো একটা ব্ল্যাক হ্যাকার সে কি করে না, সে হলো এটা থেকে পরিপূর্ণ পরিত্রাণ পেতে দেয় না আপনার সিস্টেমকে। তো সে কি কাজ করবে, সে হলো পারসিস্টেন্সি বজায় রাখার জন্য একটা মেকানিজম সেট করবে। তো একইভাবে এইটার ভিতরে এইটা আসলে একটু অন্যরকম ওয়েবসাইট, ঠিক আছে, সরি অন্যরকম ম্যালওয়্যার আর কি। কেমন, এটার ভিতরে সে একটা ম্যালিসিয়াস ফাইল রেখে দেবে আপনার কম্পিউটারের ভিতরে, বিশেষ করে ডাউনলোডস এর ভিতরে সে রাখছে এটা সি ড্রাইভ ইউজার পাবলিক ডাউনলোড এই ফোল্ডারের ভিতরে, যেটার নাম হলো skyosweather.exe, ঠিক আছে। এন্ড ওই যে 2 মিনিট অন্তর অন্তর বলছিলাম না যে নতুন করে রান করে, এটার মেইন কাজ কি জানেন, এটার কাজ হলো ওয়াইফাই সরি ওয়েদার উইজেট। এটার মাধ্যমে সে কি করে, সে হলো ওই এলাকার ওয়েদারটা দেখার ট্রাই করে, আসলে এটার লোকেশন দেখার জন্য আর কি। মনে করেন যে আমরা যে ড্রপার যেটা দিলাম আর কি, মানে ইনিশিয়াল পেরোড যেটা দিয়েছিলাম ম্যালওয়্যারে, ওইটা যখনই ইনস্টল হয় 2 মিনিট অন্তর অন্তর দেখার ট্রাই করে যে এটা আসলে পোল্যান্ড কিনা, ঠিক আছে। এটা মেইনলি পোল্যান্ডের উপরে করা হচ্ছে, এই জন্য একটা এইভাবে সাজানো, তাছাড়া অন্যভাবে সাজানো যেত, বাট পোল্যান্ডের উপরে এটা করা হচ্ছে। ভিজুয়াল স্ক্রিপ্ট, ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট বা ভিবি স্ক্রিপ্ট যেটাকে বলা হয়, ওইটা ইউজ করা হচ্ছে। এন্ড ওই যে আমরা বললাম যে mst.exe, ঠিক আছে, এটা ইউজ করে আসলে কাজ করা হচ্ছে। এন্ড যখনই এটা ক্লিক করে দেবেন আপনি, অটোমেটিকলি এটা কি হবে, 2 মিনিট অন্তর অন্তর এটা স্কেজুল হয়ে যাবে, ঠিক আছে। অনেকটা ক্রোন জবের মতো, ওই যে আমাদের ইসে ওই যে কালিতে, ঠিক আছে, ওইটার মতো এটা কাজ করে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা আমি বললাম। এন্ড লোকেশন ট্রাই করবে, লোকেশন ট্রাই করবে, লোকেশন যদি ওইটা না হয় সেক্ষেত্রে সেটা ওইখানে এক্সিকিউট হবে না, ঠিক আছে। এটা কিন্তু ম্যালওয়্যারের মানে বিষয় থাকে, যদি আপনি কি হয়, যদি সেগুলো নির্দিষ্ট মেকানিজম বা আপনি যদি এটাকে ভার্চুয়াল বক্সের ভিতরে টেস্টিং করা ট্রাই করেন কিংবা আপনি স্যান্ড বক্সের ভিতরে অ্যানালাইসিস করা ট্রাই করেন, এটা কিন্তু ম্যালিসিয়াস যে ভাব এটা দেখাবে না, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা ম্যালওয়্যার কিনা। ওকে, অনেক কিছু বললাম। এরপর
লাস্ট স্টেপ এখন আসলে সে কাজটা কিভাবে করছে এই 1-2 দিনের ভিতরে, কারণ এটা বের হয়েছে 2025-এর তো 10ই কত মার্চ, ঠিক আছে, এই তারিখে আসলে এটা সর্বপ্রথম দেখা যায়। এন্ড এটা ধরা পড়ার পরে এটা নতুন একটা রিপোজিটরি ইউজ করছে, যেটা আমরা খুঁজে বের করছি, যেটা হলো এটা, ঠিক আছে। এটার মাধ্যমে এটা এই ক্যাম্পেইন এখনো অনগোয়িং আছে, এখনো ডেভেলপারদেরকে টার্গেট করা হচ্ছে। এন্ড এখন তারা একটু মানে স্টাইলটা পাল্টাইছে, যেটা হলো তারা এখন যে কাজটা করছে ইনভয়েস বেসড অ্যাটাক করা ট্রাই করছে, ঠিক আছে। একই সব টেকনিক একই রকম আছে, প্রসিডিউর একই রকম আছে, বাট তারা ইনভয়েস বেসড অ্যাটাক করছে, ঠিক আছে। বিশেষ করে যারা হলো জব সিকিং ডেভেলপার আছে, তো আপনি যদি একজন ডেভেলপার হন এবং আপনি যদি জবের জন্য ট্রাই করেন, অবশ্যই কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে এটা লেজিটিমেট কোনো প্ল্যাটফর্ম কিনা, লেজিটিমেট কোনো অর্গানাইজেশন কিনা, যেখান থেকে আপনি জবের জন্য তাদের টাস্ক বলেন কিংবা তাদের সাথে কথা বলবেন, যে কোনো ভাবে তাদের সাথে কমিউনিকেট করার আগে, কানেক্ট হওয়ার আগে আপনাকে খেয়াল করতে হবে যে তারা লেজিটিমেট কিনা, ঠিক আছে, তারা আসলেও তাদের কোনো পরিচয় আছে কিনা, এটা দেখতে হবে। আচ্ছা, অনেকগুলো বিষয় বললাম, এখন তাদের মেইন রিপোজিটরি এখন যেটা ইউজ করা হচ্ছে এটা আমি দেখাই দিই, এটা, ঠিক আছে। এর ভিতরে ড্রপার আছে, ড্রপ 1, ড্রপ 2। ড্রপ 1 এর ভিতরে যদি আমরা যাই, আগে এটা একটু খেয়াল করেন, এখানে একটা ইএক্সি ফাইল আছে, আপনাদের মনে আছে আমি যে ইএক্সি ফাইল কথা বলছিলাম, এই যে skyosweather.exe, একই ফাইলটা আমাদের কাছে আছে এখানে, এই যে skyos.exe, ঠিক আছে। এটা 2 সপ্তাহ আগে দেখেন খুব নতুন একটা রিপোজিটরি। এন্ড ড্রপার 2 এর ভিতরে কি আছে এটা যদি আমরা দেখি, ড্রপার 2 এটা, ঠিক আছে। এর ভিতরে আছে ফ্যাকচুরা, দেন কিছু সংখ্যা, pdf.link, এটা একটা লিঙ্ক, তো আমি এটা ক্লিক করছি না এখন আপাতত, আপনারও ক্লিক করা এখন উচিত হবে না। এখানে এটা আমি বলে দিচ্ছি যে এটা আসলে এখন নতুন করে যে রিপোজিটরি হোস্ট করছে ওটার ভিতরে এইটা ব্যবহার করছে, ঠিক আছে। ব্যাকডোরের নামটা এখনো পর্যন্ত এটাই আছে। আচ্ছা, তো বেস্ট অফ লাক। নতুন কোনো বিষয় সম্পর্কে জানলেন অবশ্যই, কারণ ম্যালওয়্যার এনগেজমেন্ট নিয়ে এগুলো নিয়ে ইউটিউবে খুব কম ভিডিও হয়, বাট আমি ট্রাই করছি যতটুকু আপনাদের বোঝানোর পসিবল হয় বোঝানোর।